আমাদের সামনে বিউপি পরীক্ষা। এটাই মনে হয় বিউপির আগে সাধারণ জ্ঞানের লাস্ট ক্লাস। তো আমরা এতদিন যত সাধারণ জ্ঞান পড়েছি আজ 3 মাস ধরে, তারপরে এই 3 মাসে যত সাম্প্রতিক প্রশ্ন আমাদের সামনে আসছে সব কিছুর কম্বিনেশনই হচ্ছে আজকের ক্লাস। এই জন্য ভিডিও করে প্রমাণস্বরূপ রাখা হচ্ছে, কেননা এই ক্লাস থেকে বিউপির 40টার প্রায় 35টা প্রশ্ন হুবহু কমন আসবে। কিন্তু যদি তুমি পরে অস্বীকার করো যে স্যার কই কবে পড়াইলেন, আসলে তো পড়ি নাই, এই জন্য তার প্রমাণস্বরূপ এই ভিডিওটা করে রাখা। বোঝা গেল? আরেকটা কথা হচ্ছে, ধরো তুমিও অতীতে সাধারণ জ্ঞান পড়ো নাই, বা আজকেই প্রথম, বা অনেকেই পরে আসছো কোচিংয়ে, তাদের জন্য আজকের ক্লাসটা। অর্থাৎ আজকের ক্লাসে আসলে 2টা ঘন্টা সময় দিলে তুমি সাধারণ জ্ঞান কমন পাবা। এখন দেখো, আমরা এ যাবৎ যত সাধারণ জ্ঞান তোমাদেরকে পড়াইলাম, তো সব সাধারণ জ্ঞান বিস্তারিত কিন্তু এখানে ক্লাসে বলা সম্ভব না। আমরা শুধু টাচ দিয়ে যাব, টপিক প্লাস কোথায় কোথায় আমরা ফোকাস করব। বোঝা গেল? কেননা আমরা 3 মাস ধরে যে ক্লাস নিলাম, এক একটা ক্লাস 2 ঘন্টা করে, সেটা তো আসলে এক ক্লাসে কি সম্ভব? অর্থাৎ আমরা কি করব, একটা ধারণা দিব, টাচ দিব, প্রত্যেকটা টপিক টাচ দিব, কিন্তু তোমাদের সেটা খাতায় নোট করে নিয়ে বাসায় গিয়ে বিস্তারিত পড়া, এটা কিন্তু করতে হবে। এই জন্য প্রথমে আমরা কি ঝটপট খাতা বের করি, সবাই খাতা বের করবো, যেহেতু আজকের ক্লাসে কোনো শিট নেই, এই জন্য কোনো ঝামেলা নেই। খাতা বের করে আমরা শুধু নোট করব, টপিকগুলো নোট করব, কোথায় কোথায় ফোকাস করব সেগুলো আমরা নোট করব। ক্লাসটা 2 ভাগে ভাগ করা। প্রথম পার্টে আমরা বিগত যত সাধারণ জ্ঞান পড়েছি, এ যাবৎ যত সাধারণ জ্ঞান পৃথিবীতে আসছে সব। দ্বিতীয় পার্টে হচ্ছে শুধু আমরা সাম্প্রতিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি যে বাংলাদেশের সাধারণ জ্ঞানটা আগে দেখি, বাংলাদেশ রিলেটেড কি আছে আমাদের। তো বাংলাদেশ আমরা দেখি যে আমাদের ইতিহাস শুরু হলো কোত্থেকে, বাংলার ইতিহাস শুরু হলো কোত্থেকে। আমরা জানি যে তার যে আলেকজান্ডার যে ভারতবর্ষ আক্রমণ করলো, তারপর থেকেই কিন্তু আমাদের মোটামুটি আমাদের ইতিহাসটা জানা। তারপর থেকে কিন্তু সাধারণ জ্ঞান বা এগুলো পরীক্ষাতে আসে। তো এখন আমরা প্রথমে যদি দেখি যে তোমার ভারতবর্ষ আক্রমণ, তারপরে কি হলো, তার আগে ছিল আমাদের এই বাংলাদেশটা কি বিভিন্ন অঞ্চলে ভাগ ছিল না, যেটাকে আমরা জনপদ বলি, যে প্রাচীন বাংলার যে জনপদটা। তো এই জনপদ থেকে কিন্তু প্রশ্ন হয়, এটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতেই জনপদ থেকে প্রশ্ন হয়। তাহলে আমাদের প্রথম আজকের টপিক কি? জনপদ। তো জনপদ আমরা কি পড়ব? জনপদ হচ্ছে আমরা ক্লাসে কিন্তু দেখাইছি যে একটা মানচিত্র আঁকায় কোন অঞ্চল কোন অংশে। তো আজকে তো আমাদের অত সময় নেই মানচিত্র আঁকানোর। তো এখন আমরা এই জনপদে যেটা জানবো যে কোন কোন অঞ্চল নিয়ে বর্তমান কোন জেলা, মানে প্রাচীন বাংলার জনপদ বর্তমান কোন জেলা, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। সেটা আমরা একটু টাচ দেই যে হরিকেল জনপদটা কোন অঞ্চল নিয়ে। হ্যাঁ, এদিকে সিলেট, আবার এদিকে চট্টগ্রাম, তাই না? আবার হচ্ছে সমতট, কুমিল্লা। আচ্ছা, তারপরে বঙ্গ, তারপর হচ্ছে আমাদের পুন্ড্র। আচ্ছা, পুন্ড্রর সাথে রিলেটেড হচ্ছে আমাদের মহস্থানগড়, এখান থেকে প্রশ্ন হয়। এটা প্রশ্ন আসছে মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদী, তাই না? আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমাদের বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র অঞ্চলের জেলা কোনগুলো, এটা হচ্ছে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে আমাদের গৌর অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, তারপরে হচ্ছে চন্দ্রদ্বীপ, বরিশাল অঞ্চল। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই যে প্রাচীনকালের জনপদটা কিন্তু আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তাহলে আমরা একটা টপিক পাইলাম, সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। তাহলে এটা কিন্তু খাতায় লিখে নিব। বাসায় গিয়ে তোমার কাজ কি হবে, এই প্রাচীন বাংলার জনপদটা আজকে রাতে পড়ে ফেলা। আচ্ছা, তারপরে এই যে জনপদের পরে আমরা যে আসবে যে বাংলার ওই সময়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শাসকের আবির্ভাব হয়, তাই না? তারপরে বিভিন্ন অঞ্চল নিয়ে বিভিন্ন রাজবংশ তারা কি করে, শাসন করে না। তারপরে আমরা জানি সেই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে আমাদের সেই লক্ষণ সেন পর্যন্ত, তাই না? এই লক্ষণ সেন পর্যন্ত কিন্তু আমাদের ইতিহাস। তো এখান থেকে কিন্তু প্রশ্ন হয় প্রাচীন বাংলার ইতিহাস। সেখানে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে পরবর্তী আসবো হচ্ছে আমরা পাল বংশ, পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, তাই না? তারপরে পাল বংশ কত বছর রাজত্ব করেছে? প্রায় 400 বছর। হ্যাঁ, তারপরে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল। তারপরে ধর্মপাল রাজত্ব করেছে 40 বছর। এই ধর্মপাল কিন্তু করছে আমাদের সোমপুর বিহার, কোথায় অবস্থিত? পাহাড়পুরে। পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। আচ্ছা, নওগাঁ জেলা যদি না থাকে, রাজশাহী বিভাগ থাকলে কি রাজশাহী বিভাগে অবস্থিত। তার মানে এই যে আমাদের পাল বংশটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা বললাম সর্বশেষ রাজবংশ কি? সেন বংশ। সেন বংশ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেন বংশের শেষ রাজা কে ছিল? লক্ষণ সেন। কি লক্ষণ সেন চলে যায়, তারপরে মনে হয় মুসলিমদের শাসন প্রতিষ্ঠা হলো এই অঞ্চলে, তাই না? তার মানে এখানে লক্ষণ সেন আছে, তারপরে বল্লাল সেন আছে,
তারপর আর কারা আছে? সামন্ত, হেমন্ত, সেনের কিন্তু অভাব নেই। তো এইগুলোও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তার মানে আমরা ওই যে দ্বিতীয় টপিক কি পাইলাম আমরা? প্রাচীন রাজবংশ, প্রাচীন বাংলার রাজবংশ, এটা আমাদের দ্বিতীয় টপিক। রাজবংশের মধ্যে কি গুপ্ত বংশ, চন্দ্রগুপ্ত না চন্দ্রবংশ, গুপ্ত বংশ, তারপর হচ্ছে পাল বংশ আর সেন বংশ। সেন বংশের কয়েকটা বিখ্যাত রাজা, পাল বংশের কয়েকটা বিখ্যাত রাজা। এখন দেখো আরেকটা মজার বিষয় এখানে, এই যে বংশে বিভিন্ন রাজাদের আমলে বিভিন্ন পরিযাবক কিন্তু এদেশে ঘুরতে আসছে, ভ্রমণে আসছে। যেরকম হিয়ংসাং ছিল, তারপর হচ্ছে ফাহিয়েন ছিল, মেগাস্থিনিস ছিল। এরা কার আমলে আসলে এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে এটা আমাদের পড়তে হবে, হ্যাঁ, যে কার আমলে কোন পরিব্রাজক ঘুরতে আসলো। মানে ইবনে বতুতা তো পরে আসছে, তাই না, ফখরুদ্দিন মোবারক শাহর আমলে। আচ্ছা, তার মানে এটাও কিন্তু আমার, তাহলে আমরা কয়টা টপিক পাইলাম আবার? এখানে তিনটা টপিক। একটা হচ্ছে রাজবংশগুলো, রাজবংশের রাজা কারা এবং এই রাজাগুলো কেন বিখ্যাত, এবং আমরা পেলাম এই রাজাগুলো কি কি নির্মাণ করছে সেটা বর্তমান সময় এখনো আছে কি না, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক। তার মধ্যে আমরা পেলাম পাহাড়পুর, আর কি পাইলাম? সোমপুর বিহার, মহস্থানগড়, এগুলো। আচ্ছা, তারপরে আমরা পাইলাম হচ্ছে কি ওই যে পরিব্রাজক কারা কার আমলে আসলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে কিন্তু, এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রথম আসে কে? ফাহিয়েন। আচ্ছা, তারপরে গ্রিস থেকে একজন আসে, নাম কি? মেগাস্থিনিস, এটা গ্রিস থেকে। আর বাদ বাকি চীনা, চৈনিক পরিব্রাজক। আচ্ছা, মরক্কো থেকে একজন আসে না? ইবনে বতুতা। ইবনে আবার কি? ইবনে বতুতা। আচ্ছা, তাহলে এই যে আমরা টপিক এখানে কিন্তু এগুলো খাতায় লিখছি তো, এই সবাই লিখছো? ওকে। তাইলে এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী পার্টে আমরা আসলাম যে মুসলিম শাসনামল আমাদের এদেশে আসলো, এখান থেকে অতটা গুরুত্বপূর্ণ না। আমরা শুধু বলবো আলাউদ্দিন হোসেন শাহ, এটা হচ্ছে বাংলার কি স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের আমলকে। আচ্ছা, এই আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে আমরা সরাসরি চলে যাবো মুঘল সম্রাটে। মুঘল সম্রাট কারা কারা ছিলেন, প্রতিষ্ঠাতা কে ছিল? মুঘল সম্রাট প্রতিষ্ঠা কে ছিল? বাবর। এটা বলতে এত সময় লাগে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, জানো না? তো কথা বলতে হবে, তো কথা না বললে তো হবে না। বাবর মানে তোমার এই পড়াগুলো যাতে ক্লাসে হয়ে যায়। তাহলে মুঘল সম্রাট প্রথম কে ছিল? বাবর। বাবরের পরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে পেছায় যায়। দেখো, বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে। তাহলে বাবার মানে বাবর, হয়েছিল তে হুমায়ুন, একবার তে আকবর, জ্বরতে কি জাহাঙ্গীরনগর, এই তো। আচ্ছা, তাহলে এই যে বাবর হচ্ছে প্রতিষ্ঠাতা, কিন্তু বাবর সম্পর্কে বাবরি মসজিদ আছে, গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের। এই যে বর্তমান সময় দেখো আলোচিত বিষয় কি, ভারত বাংলাদেশের কি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ, সেই দেশে কিন্তু ভারত ইচ্ছা মতো কি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিচ্ছে, হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, তাই না? এটা প্রথম শুরু হয়েছিল সেই বাবরি মসজিদ দিয়ে। তারা বললো বাবরি মসজিদের নিচে কি আছে? রাম মন্দির আছে, কোনো এক কালে নাকি ছিল। পরে তারা বাবরি মসজিদটা ভেঙে দিল, দিয়ে কি করলো সেখানে রাম মন্দির করলো। এটা কিন্তু ভারতে কিন্তু মুসলিমরা কিন্তু সংখ্যালঘু, তার মানে কি ভারতে মুসলিমরা ভালো নেই। ঠিক একইভাবে বাংলাদেশে হিন্দুরা কিন্তু ভালো আছে, যেহেতু বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু, ওরা বলছে কি যে না, বাংলাদেশের হিন্দুরা ভালো নেই। তাইলে একটা দেখো যে বাবরি মসজিদ ভেঙে মন্দির করলো ভারত, এটাই তো সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গা। এখন আবার সাম্প্রতিক সময়ে যে আজমের শরীফ আছে, বলছে এখানে শিব মন্দির আছে, তাদের কথা যে আজমের শরীফের নিচে কি আছে? শিব মন্দির। এখন এই শিব মন্দির ভাঙার জন্য অলরেডি কোর্ট থেকে নোটিশ দিয়ে একটা তদন্ত কমিটিও করছে, কখন যেন দেখো এটা ভেঙে ফেলে। তাহলে এই যে কাহিনীটা ওরা করতেছে, এটা কিন্তু ভালো না, খুবই খারাপ, সাম্প্রদায়িক দাঙ্গা। আর আমাদের দেশ খুবই ভালো আছে, হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো ঝামেলা নেই, সবাই সুখে শান্তিতে আছে, কোনো মন্দিরে আক্রমণ নাই, কেউ বলতে পারবে না কোনো মন্দির ভেঙে মসজিদ করছে। বাংলাদেশে আছে এরকম কোনো ইতিহাস বলা যাবে যে কোনো কালে বাংলাদেশের কোনো মন্দির ভেঙে সেখানে মসজিদ করা হয়েছে? কিন্তু ভারতে কিন্তু মন্দির করা হচ্ছে মসজিদ ভেঙে, তাও ভালো বলা যায়। আজমির শরীফ তো একটা বিখ্যাত একটা জায়গা, তাই না, মুসলিমদের একটা তীর্থস্থান। হ্যাঁ, তো আসলে
এগুলা ঠিক না, এগুলো আমাদের সাম্প্রতিক আজকে আছে, আমরা আলোচনা করব পরে। আমরা প্রাচীন বাংলায় চলে যাই। তো এই যে তারপরে বাবরের পরে কি আসলো? হুমায়ুন। হুমায়ুনের তেমন কোনো কিছু নেই। তারপরে যে সবচেয়ে শ্রেষ্ঠ আকবর। আকবর থেকে কিন্তু প্রশ্ন হবে। এখন আকবর থেকে কোন জায়গায় প্রশ্ন হবে? দেখো আমরা জানি আকবর একটা জিনিসের প্রবর্তন করে, কি? বাংলা সনের, অর্থাৎ এই যে আমরা পহেলা বৈশাখ বলি, বাংলা নববর্ষ, এটা প্রথম শুরু করছিল কে? আকবরের আমলে আকবর। আচ্ছা, আকবরের যে দরবারের একজন বিখ্যাত কেউ ছিল আকবরের দরবারে, কবি ছিল, নাম কি? আবুল ফজল। হ্যাঁ, তার একটা বিখ্যাত বই আছে না, আকবরনামা। আকবরনামা, আইনি আকবরী। আচ্ছা, এগুলা গুরুত্বপূর্ণ। তারপরে আসলো কে? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় এদেশের সুবেদার কে আসে আমাদের এই অঞ্চলে? ইসলাম খাঁ। ইসলাম খাঁই তো জাহাঙ্গীরনগর নাম রাখে। ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীর। ইসলাম খাঁ কি করলো? জাহাঙ্গীরনগর নাম দিল, ঢাকার নাম। তো এই জায়গাতে রিলেটেড একটা প্রশ্ন, যে ঢাকা এ যাবৎ রাজধানী হয়েছে কতবার? 5 বার। বলতে পারবে কে? একজন। হ্যাঁ বলো, শাহাদত বলো। 1610 সালে, 1660 সালে, 1905 কে করলো কি এগুলো বলবো না? আচ্ছা, 1610 সালে কে? ইসলাম খাঁ। ঢাকার নাম কি করলো? জাহাঙ্গীরনগর। তারপরে পরের সালটা বলো। 1660 সালে কে করলো? এটা হচ্ছে তোমরা মীর জুমলার নাম শুনেছ? ঢাকা গেট। ঢাকা গেটের প্রতিষ্ঠাতা সেই মীর জুমলা কিন্তু ওই রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসে রাজধানী। রাজমহল ছিল। মীর জুমলা কিন্তু গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মীর জুমলার কি আছে? গেট আছে। সে গেটটা ছিল আসলে ভাঙা ছিল, মনে হয় 2-1 বছর আগে এটা ঠিক করছে, মেরামত করে এখন সুন্দর করছে গেট, ঢাকা গেট। সেই মীর জুমলা 1660 সালে রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় করে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঢাকা রাজধানী। তৃতীয় কি? 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই অঞ্চলের রাজধানী হয় ঢাকা। চতুর্থ হচ্ছে 47 সালের ঢাকা। আর সর্বশেষ স্বাধীন বাংলাদেশের 71 সালের ঢাকা। এই 5 বার হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়। ওকে, এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন হয়েছে, যেটাও আমাদের গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তারপর আমরা এই যে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ব্রিটিশ আমলে। এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নেই। আমরা ব্রিটিশ আমলে গিয়ে কি দেখব, যে ব্রিটিশরা আসলে এদেশে যে বাণিজ্য করতে আসে, প্রথম কারা আসে? পর্তুগিজরা প্রথম আসে। পর্তুগিজরা আসে, তারপরে আসে ডাচ, তারপরে ইংরেজরা আসে, তারপরে সর্বশেষ ফরাসিরা। তো এরাই যে কত সালে আসলো, এটা আমাদের সালটা মনে রাখতে হবে। তাহলে আমাদের এখনকার টপিক কি, যে আমাদের এদেশে বাণিজ্য করার জন্য ওরা কত সালে আসলো, কারা কত সালে আসলো, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম আসছিল কারা? পর্তুগিজ আসছে। পরবর্তীতে আর কারা আসছে দরকার নেই, সর্বশেষ আসছে কে? ফরাসিরা। ইংরেজরা কত সালে আসছে আমাদের জানতে হবে, ডিরেক্ট 1600, তাই তো? আচ্ছা, ব্রিটিশ আমলে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে না? হ্যাঁ, পরীক্ষায় বারবার আছে না? 76-এর মন্বন্তর কত সালে? 1176। আর বাংলা ইংরেজি 1770। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে সিপাহী বিদ্রোহ হয়, এটা আমাদের গুরুত্বপূর্ণ। সিপাহী বিদ্রোহ। বঙ্গভঙ্গ আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমাদের আরও কিছু লর্ড ছিল, বিখ্যাত কিছু লর্ড। লর্ড ডালহৌসি সম্পর্কে আমরা পড়ব, লর্ড ক্যানিং পড়ব আমরা। তারপরে লর্ড মাউন্ট ব্যাটেন সর্বশেষ, লর্ড কার্জন, লর্ড কর্নওয়ালিস, এগুলো সম্পর্কে পড়ব। তাদের কি কি অবদান আছে আমরা জানবো। এগুলো সবই পড়ে নিবা, সব বিস্তারিত পড়ার কিন্তু সময় নাই। আমরা আবারও বলি, ঘুরে ফিরে আমরা কিন্তু পুরো সাধারণ জ্ঞান এই ক্লাসে শেষ করব, পুরো সাধারণ জ্ঞান। এই জন্য আমরা শুধু টপিক বলে দিয়ে যাব, সেই টপিকগুলো তোমার বাসায় পড়তে হবে। আর যারা এটা লিখতেছে না, এরা কি জমিদার? হ্যাঁ, লিখতেছে সবাই? সবাই লিখতেছো? খাতা চেক করবো না কিন্তু। ওকে, তো এখন যেটা হলো, এখানে আমরা শেষ পর্যন্ত আমরা চলে গেলাম ধরো বঙ্গভঙ্গ পর্যন্ত। এইটুকু অতটা গুরুত্বপূর্ণ কিছু নেই। বক্সারের যুদ্ধ আছে একটা গুরুত্বপূর্ণ, 1764। হ্যাঁ, বক্সারের যুদ্ধ। পলাশির যুদ্ধটা আমাদের পড়তে হবে, পলাশির যুদ্ধ পড়তে হবে। পলাশির যুদ্ধের পরেই হয় আসলে বক্সারের যুদ্ধ। আচ্ছা, এখানে আমরা আমাদের উপমহাদেশে কিছু আন্দোলন আছে। নীল বিদ্রোহ আমরা পড়ব, তেভাগা আন্দোলন পড়ব,
তেভাগা আন্দোলন নেত্রীকে আমরা এটা জানবো, ইলা মিত্র। তেভাগা অঞ্চলটা কোন অঞ্চলে হয়, কোন অঞ্চলে এটা? তারপর হচ্ছে নাচল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। লেখো লেখো, আবার বলবো। নাচল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, সবগুলো আমরা একটু একটু করে দেখে যাব। তারপরে আমরা করব চিরস্থায়ী বন্দোবস্ত, বিস্তারিত। এর আগে 5 শালা নীতি, 10 শালা নীতি, সূর্যাস্ত আইন, হ্যাঁ, এগুলো আমরা কিন্তু বিস্তারিত পড়ে যাব। প্রাচীন বাংলা, এগুলো সব আমাদের মধ্যযুগের কাহিনীগুলো। ওকে, তারপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গভঙ্গ। এখানে বিস্তারিত পড়তে হবে একটু। বঙ্গভঙ্গ করে কে? লর্ড কার্জন। এটা পরীক্ষাতে কিন্তু আসবে, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে। ফলে পূর্ববঙ্গ আসাম নামে একটা কি প্রদেশ তৈরি হয়। এই প্রদেশের গভর্নর কে? ব্যামফিল্ড ফুলার। ফুলার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোড আছে না, ক্লাসে বলছি তো, কিছুই তো মনে রাখো না। ফুলার রোড, ব্যামফিল্ড ফুলার। আচ্ছা, ওই অঞ্চলে হয় অ্যান্ড্রু ফ্রেজার। দুইটা অঞ্চল হয় না, এক অঞ্চলে হয় ব্যামফিল্ড ফুলার গভর্নর, অন্য অঞ্চলে হয় কি অ্যান্ড্রু ফ্রেজার। আচ্ছা, তারপরে রাজধানী হয় বাংলাদেশের ঢাকা। তারপর বঙ্গভঙ্গ নিয়ে আমাদের ঝামেলা হয় না? হিন্দুরা কি বলে যে ওই অঞ্চলে ওদের উন্নয়ন হয়ে যাবে, এই জন্য তারা দাঙ্গা শুরু করে দেয়। হিন্দুরা বঙ্গভঙ্গ মানে না, এটা নিয়ে তারা কাহিনী শুরু করে। তারা মানে আজাইরা যে জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বলে আমার মাকে, মা দেশ কি, মাকে কি করলো? ভেঙে ফেলছে, আলাদা করছে। তার কষ্ট হয়, এই কষ্টের জন্য সে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান লিখে ফেললো। আসলে এগুলা সবই ধান্দাবাজ। মানে কি, যে বাংলাদেশে যে ভাগ হলে যে অঞ্চলে যে উন্নয়ন হবে, এইটা ওদের সহ্য হচ্ছিল না। এই সহ্য না হওয়ার কারণে ওরা জাতীয়তাবাদের কথা বলে, মাকে ভেঙে ফেললো, দেশ হচ্ছে মা। তখন সে দুঃখ কষ্ট পেয়ে আমার সোনার বাংলা গান রচনা করে ফেললো। আচ্ছা, তারপরে দাঙ্গা শুরু করলো। তখন বললো এই অঞ্চলে তো আসলে সেরকম উন্নয়নের কিছু নেই, তো এই অঞ্চলটাকে কি করা যায়, একটা বিশ্ববিদ্যালয় করা লাগবে। তারপরে কিন্তু লর্ড কার্জনের নেতৃত্বে আমাদের আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও তারা তীব্র বিরোধিতা করে, রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করে, তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। তারপরে আমাদের বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 11 সালে। 11 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এখানে বিশেষ প্রশ্ন আসছে যে কার আমলে বঙ্গভঙ্গ রদ করা হয়? হার্ডিঞ্জের আমলে। কিন্তু অপশন ছিল কি, রাজা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, তার আমলে বা তার নির্দেশে কি হয়, বঙ্গভঙ্গটা রদ হয়ে যায়। তখন ছিল কে ছিল কে? লর্ড হার্ডিঞ্জ। আচ্ছা, তারপরে কমিশন হয়। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের কারণে একটু পিছিয়ে সর্বশেষ 21 সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। দুইজনই, সে ছিল ব্রিটিশ, তোমরা বুঝো না, সে তো ইংল্যান্ডের রাজা ছিল, কিন্তু ওখান থেকে অর্ডার আসছে, আর এই অঞ্চলে তো রাজা পঞ্চম জর্জ তো আর এখানে ছিল না, সে ইংল্যান্ডে বসেই তার অর্ডারে হার্ডিঞ্জদের মাধ্যমে কি করে, তারপরে হার্ডিঞ্জ ব্রিজ হয় আমাদের, তাই না? এটাও আমাদের গুরুত্বপূর্ণ। জীবনেও থাকবে না দুইটা। কেন থাকবে দুইটা? আবার কাজ যদি দেয়, কেন থাকবে দুইটা? তো ওখানে তোমার পঞ্চম জর্জ তো ছিল ইংল্যান্ডের রাজা, তার অধীনেই তো এই কলোনিগুলো শাসন করত, বিভিন্ন অঞ্চলে যে তাদের শাসন করছিল, যে অঞ্চলগুলো দখল করছিল। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমাদের কি হলো, তারপরে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বযুদ্ধ, তারপরে খেলাফত আন্দোলন হয়, অসহযোগ আন্দোলন হয়। তাহলে আমরা কি পড়বো? খেলাফত আন্দোলন জানবো, অসহযোগ আন্দোলন জানবো, এগুলো সবই ভারতবর্ষে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই, আমরা ব্রিটিশ বিরোধী কিছু আন্দোলন আছে, হ্যাঁ, স্বদেশী আন্দোলন, এগুলো সব একই টাইপের আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে আমরা ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি এবং প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে জানবো, মাস্টারদা সূর্য সেন সম্পর্কে জানবো। 4 জনের নাম বলছি, মনে থাকবে? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, আর একটা কি প্রীতিলতা ওয়াদ্দেদার, আর একজনকে মাস্টারদা সূর্য সেন। এই 4 জন কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। এই 4 জন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ঢাবিতে পরীক্ষায় আসছে প্রীতিলতা নিয়ে, আসছে না? গুরুত্বপূর্ণ। প্রীতিলতা নিয়ে সিনেমা হয়, ওইটা নিয়ে প্রশ্ন হয় গতবার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসলাম দেশভাগ।
কোথায় চলে আসলাম? দেশভাগে চলে আসলাম। এখন দেশভাগে এসে আমরা জানি এখানে দ্বিজাতি তত্ত্ব আছে, লাহোর প্রস্তাব জানবো, দ্বিজাতি তত্ত্ব জানবো। লিখে নাও, লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব। জিন্নার দ্বিজাতি তত্ত্ব আর আমাদের একে ফজলুল হকের লাহোর প্রস্তাব। তারপরে ভারত পাকিস্তান স্বাধীনতা। ভারত পাকিস্তানের কি স্বাধীনতা? একটা 14ই আগস্ট আর একটা 15ই আগস্ট। তাইলে আমরা ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত পড়বো। ভাষা আন্দোলন তো আমরা ক্লাসে পড়াইছি না? বিস্তারিত পড়াইছি। তো এখান থেকে আসলে আসে কোন জায়গা থেকে প্রশ্ন? এখান থেকে যে ফোকাস করবো আমরা যে জায়গায়, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কয়েকটা আছে। তারপরে আমরা পড়বো হচ্ছে এখানে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের, আচ্ছা আস্তে আস্তে বলি, লেখো তমুদ্দুন মজলিস। আবার বলি, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কয়টা আছে? একটা আছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আরেকটা আছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আরেকটা আছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তিনটাই কত সালে কত তারিখে প্রতিষ্ঠা হয়, কে ছিল আহ্বায়ক, কে ছিল যুগ্ম আহ্বায়ক, আমরা মুখস্থ করে ফেলবো। দ্বিতীয় এখানে প্রশ্ন হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস কত সালে প্রকাশিত হয়, কারা এইখান থেকে একটা পুস্তিকা বের করে, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এখানে লেখক কে ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের তরুণ অধ্যাপক, নাম কি? অধ্যাপক আবুল কাশেম। আর কে ছিল? আবুল মনসুর আহমেদ। আর কে ছিল? কাজী মোতাহার হোসেন চৌধুরী। এই তিনজন লেখক। এই যে আবুল মনসুর আহমেদের আবার একটা বই আমরা ক্লাসে পড়াইছি না? আবুল মনসুর আহমেদের বই কি? আমার দেখা রাজনীতির 50 বছর। তার ছেলে নাম কি? মাহফুজ আনম, ডেইলি স্টারের সম্পাদক। তার মেয়ে নাম কি? তাহমিনা খানম না আনম। তার একটা বই আছে না, বিখ্যাত বই, মুক্তিযুদ্ধ নিয়ে লিখে দিছিলাম, এ গোল্ডেন এজ। সব ভুলে গেছো? এগুলো ক্লাসে পড়ানো, আজকে রিভিউ করছি সব। ওকে, তারপরে আসলে দেখো ভাষা শহীদ নিয়ে প্রশ্ন এখনো হয় নাই, বারবার বলছি ভাষা শহীদ নিয়ে কিন্তু প্রশ্ন আসার সুযোগ আছে। তাহলে ভাষা শহীদ কি? সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার, এগুলো আমরা পড়বো বিস্তারিত। কে কোন জেলা থেকে আসছিল, কোন কাজে এসে তারা শহীদ হয়েছে, কে কোন ইনস্টিটিউটে পড়তো, কে কোথায় চাকরিরত অবস্থায় ছিল, এগুলো কিন্তু বিস্তারিত আছে, আমরা পড়ে নেব। গুগল থেকে পড়বো, বই না থাকলে কি গুগল। ওকে, তারপর আমরা এখানে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কেউ ছিল? কে ছিল? আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল, ডাক নাম ছিল আবাই, পরীক্ষাতে আসছে। আচ্ছা, তার এখন সংগ্রহশালা আছে কোথায়? সার্জেন্ট জহুরুল হক হলে, জাদুঘর বলা যায়। আচ্ছা, তারপরে তার মা নাম কি? হাসিনা বেগম। হাসিনার নাম ভুলে গেছো তোমরা? মানে সারা জীবনে এক হাসিনাই জানতো, তো আরো যে হাসিনা আছে এটা মনে নেই। তাহলে এই যে হাসিনা বেগম কি করছে? শহীদ মিনার উদ্বোধন করছে। কোন শহীদ মিনার? এই বর্তমানটা। আর আগের যেটা ছিল ওটা হচ্ছে শফিউর রহমানের পিতা মাওলানা মাহবুবুর রহমান, ওটা ভেঙে দেয়। পরবর্তীতে কে করে? হাসিনা বেগম, আবুল বরকতের মা, বর্তমান শহীদ মিনার কি করে? উদ্বোধন করে। আচ্ছা, এখন 21শে ফেব্রুয়ারি নিয়ে আমাদের কিছু গান আছে না, গুরুত্বপূর্ণ, এই গানগুলো আমাদের পড়তে হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলেতে পারি, গানটার রচয়িতা কে ছিলেন? আব্দুল গাফফার চৌধুরী, সম্প্রতি সময়ে মারা গেছে, এই জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, সুরকার প্রথম ছিল কে? আব্দুল লতিফ, প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপর আর কি কোনো কবিতা আছে? ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, কার লেখা? কেউ জানে না। তারপরে 21শে ফেব্রুয়ারি নিয়ে আরেক ফাল্গুন, কার লেখা? কার? জহির রায়হান, খুবই গুরুত্বপূর্ণ। আরেক ফাল্গুন একটা উপন্যাস, তাই না? তারপরে 21-এর গল্প আছে জহির রায়হানের, এগুলো আমরা বিস্তারিত জানবো। তোমরা 21-এর কবিতা, ভাষা আন্দোলন নিয়ে আমাদের কি কি জানবো? ভাষা আন্দোলন নিয়ে গান, ভাষা আন্দোলন নিয়ে কবিতা, ভাষা আন্দোলন নিয়ে সিনেমা, ভাষা আন্দোলন নিয়ে গল্প, উপন্যাস যা আছে সব পড়বো। সব পরীক্ষায় যে কোনো একটা আসবে এখান থেকে। ভাষা আন্দোলন শেষ করে দিলাম, চলে যাব আমরা সরাসরি যুক্তফ্রন্ট নির্বাচনে। খুবই গুরুত্বপূর্ণ, যুক্তফ্রন্ট নির্বাচন বিস্তারিত পড়িয়েছি। তারপরে আমরা চলে যাব কোথায়? যুক্তফ্রন্ট নির্বাচন। এখানে কি আসবে? যুক্তফ্রন্ট নির্বাচন। যুক্তফ্রন্ট কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 53 সালের তারিখটা 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর 53 সালে। আর নির্বাচন হয় 54 সালে।
যুক্তফ্রন্টের 4টি দল আমরা মুখস্থ করব, 4টি দলের নেতাকে মুখস্থ করব। যুক্তফ্রন্টের টোটাল আসন ছিল কয়টা, আর যুক্তফ্রন্ট কতটি আসন পায় বিস্তারিত পড়ব। এখানে আর আমরা কিছু আলোচনা করব না, কারণ গত ক্লাস এটা বলেছি। এবং 56 দিন ছিল যুক্তফ্রন্ট মন্ত্রিসভার কি মেয়াদ। তারপরে এটা ভেঙে দেওয়া হয়। কিসের ভিত্তিতে ভেঙে দেওয়া হয়? ভারত শাসন আইন 1935 সালের একটা ধারা। আচ্ছা, যুক্তফ্রন্ট নির্বাচনের ইস্তেহার ছিল কত দফা দাবি? 21 দফা। এই 21 দফা দাবির লেখক কে ছিল? কে লিখছিল এটা? ওই আবুল মনসুর আহমেদ। প্রথম দাবি কে ছিল? রাষ্ট্রভাষা বাংলা। ওকে। আচ্ছা, 69-এর গণ অভ্যুত্থানটা একটু দেখতে পারি আমরা, এখানে প্রশ্ন আসার সুযোগ আছে। আসাদ শহীদ হয়, সার্জেন্ট জহুরুল হক, তারপরে হচ্ছে আমাদের ডক্টর শামসুজ্জোহা, তারপরে হচ্ছে হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটির। তো এরা কত তারিখে শহীদ হয় এগুলো আমরা একটু দেখব। আসাদ, তারপরে 3 জনের নাম বললাম, ডক্টর শামসুজ্জোহা, তারপরে শহীদ আসাদ আর সার্জেন্ট জহুরুল হক। ওকে, এরপরে আমরা চলে যাব কোথায়? 71 মুক্তিযুদ্ধ। এখান থেকে তো প্রশ্ন হবেই, কমন, এখান থেকে প্রশ্ন হবেই। এখন মুক্তিযুদ্ধে কি প্রশ্ন হবে আমরা একটু কিন্তু জানতে হবে, অনেক আছে, অনেক কিছু পড়ার দরকার নাই। মূল প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টর। প্রত্যেকটা সেক্টর কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছিল, কোন কোন অঞ্চল নিয়ে, এটা আমরা ম্যাপে দেখাইছি, ক্লাসও আছে ইউটিউবে, আমি দিছি ক্লাস, ওইটাও দেখবা। আচ্ছা, তারপর আছে সেক্টর কমান্ডারগণ, এটাও বলছি ওই ইউটিউব ক্লাসে, দেখো বলছি কতজন সেক্টর ছিল, কারা এখনো বেঁচে আছে, কোন কোন সেক্টর কমান্ডার উপাধি পায় নাই, বিস্তারিত আছে। এটা নিয়ে আর বলবো না, কারণ আমাদের অনেক পড়াইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের এই হচ্ছে একটা টপিক। আর একটা টপিক হচ্ছে মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠ নিয়ে। 7 জন বীরশ্রেষ্ঠ কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছে, কার বাড়ি কোন জেলায়, কে প্রথম শহীদ হলো, কে সর্বশেষ শহীদ হলো, কে সর্বকনিষ্ঠ, কে বয়োজ্যেষ্ঠ, এই তো। কে কোন দলের ছিল, দল বলতে কোন বাহিনীর, সেনাবাহিনীর কয়জন, বিমান বাহিনীর কয়জন, নৌবাহিনীর কয়জন। ওকে, মুক্তিযুদ্ধ শেষ করলাম। এখন মুক্তিযুদ্ধ রিলেটেড গান, কবিতা, সিনেমা, মুভি পরীক্ষা আসবে, তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসগুলো দেখবো। কই আমরা তো মুক্তিযুদ্ধের 9 মাস চলে গেল, তোমরা কি ঠিক পাইছো? 9 মাস কোন দিক দিয়ে গেল? মুক্তিযুদ্ধে 9 মাস কাটাই দিলাম 1 মিনিটে, 9 মাসের কোনো কাহিনী পড়ি নাই। আচ্ছা, তারপর আমরা দেখব কি যে এখানে মুক্তিযুদ্ধ রিলেটেড বইগুলো, উপন্যাস। তারপরে দেখব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা নাটক আছে, বিখ্যাত নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, পরীক্ষায় অনেকবার আসছে, সৈয়দ শামসুল হকের, তাই না? আচ্ছা, তারপরে কিছু সিনেমা আছে না, ছোটবেলায় আমরা যখন বিটিভি দেখতাম, প্রতিদিন দেখলাম আমরা বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, ওই একটা সিনেমাই দিত। সিনেমাটার নাম কি? ওই যে বিশাল একজন মোটা থাকে না, রইসকে মেরে ফেলে, হাঙ্গর নদী গ্রেনেড। হ্যাঁ, এই প্রত্যেক স্বাধীনতা দেখা যায় দিবস আসলেই এই সিনেমাটা দিত। সেলিনা হোসেনের না, হাঙ্গর নদী গ্রেনেড, এটা গুরুত্বপূর্ণ। এটা মনে হয় চাষী নজরুল ইসলামের পরিচালক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে না, ওরা 11 জন, এটাও তো তার। এক কথা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস, কবিতা, গান, নাটক, সিনেমা আমরা পড়ব। আর কিছু গান আছে, গানের লেখককে, সুরকারকে, এগুলো আমরা পড়ব। ওকে, মুক্তিযুদ্ধ শেষ, স্বাধীন হয়ে গেল বাংলাদেশে, আমরা স্বাধীন হলাম মাত্র। দেখো, সেই ব্রিটিশ আমল, একদম প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে আধা ঘন্টায় স্বাধীন হয়ে গেলাম। এখন স্বাধীনতার পরে আসলে আমাদের সাধারণ জ্ঞান অতটা সমৃদ্ধ না, আসার মতো কিছু নেই। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর আমল, তারপরে এরশাদের আমল, জিয়ার আমল, আমাদের শেখ হাসিনা, তারপর খালেদা জিয়া, এখান থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় না। এখান থেকে কখনো সাধারণ জ্ঞান পাইছো প্রশ্ন? তাহলে আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি ইতিহাস শেষ করলাম। ইতিহাস শেষ করলেই তো আসলে সাধারণ জ্ঞান শেষ হয় না, বাংলাদেশ রিলেটেড আরো টপিক আছে না, সেগুলো আমরা পড়বো। এখন বাংলাদেশের কৃষি, বাংলাদেশের কৃষি আমরা কি পড়বো? উন্নত জাতের ফসল। বাংলাদেশের কৃষির মধ্যে
উন্নত জাতের ফসল, উন্নত জাতের আম, জিআই পণ্য সব কৃষির মধ্যে চলে যাবে। তাহলে জিআই পণ্য পড়বো আমরা। আচ্ছা, তারপরে কি পড়বো? উন্নত জাতের ফসল নামগুলো কি? আচ্ছা, তারপরে কোন জেলায় কোন ফসল বেশি উৎপাদিত হয় এটা আমরা জানবো, আপডেটটা জেনে যাব। হ্যাঁ, আপডেট জানবো। ওকে, তারপরে লিখতে হবে, শর্টকাট লিখতে হবে। এখন তোমাদের জাস্ট শর্টকাট লিখে লিখে যাবা। ওকে, তারপরে আমরা কি দেখব? কৃষির মধ্যে আমরা অর্থনৈতিক সমীক্ষা চলে আসবে। কোন খাতের অবদান বেশি? কৃষি খাতের অবদান কতটুকু, শিল্প খাতের অবদান কতটুকু, তারপরে হচ্ছে সেবা খাতের অবদান কতটুকু, কোন খাতের জিডিপি কত %। তারপরে চলে আসবে আমাদের বাজেট, সর্বশেষ বাজেট, যেহেতু পরীক্ষার আগে কোনো বাজেট আর হচ্ছে না, সর্বশেষ বাজেটের আকার। তারপর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত অংশ দেওয়া আছে, শিক্ষা খাতে ব্যয় কত, জ্বালানি খাতে ব্যয় কত। হ্যাঁ, এখন কোন সাল? 24, আর 25-এর অর্ধেক জুলাই, তাহলে কি 24-25 হয় না? তাহলে এই বছরের অর্ধেক আর ওই বছরের অর্ধেক, এই নিয়েই তো 1 বছর হয়। তাহলে এখন আছে 24, সামনের জুলাই পর্যন্ত কি 25, তাহলে 24-25। বোঝা গেল নাকি? হ্যাঁ, এখনো বোঝা নাই মনে হয়। ওকে, আর এখানে আমরা 24 সালের অর্থনৈতিক সমীক্ষাটা দেখব। ওকে, তাহলে অর্থনীতির মধ্যে আমাদের কি কিছু মৌলিক প্রশ্ন আসে না? অর্থনীতির বিভিন্ন প্রবক্তাকে, বাজার কি, অর্থ কাকে বলে, চাহিদা কি, যোগান কি, জিডিপি কি, জিএনপি কি, তারপর হচ্ছে ইপিজেড কি, বেজা কি, বেবজা কি, আছে না? এগুলা কিন্তু আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সম্পূরক কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, বিস্তারিত আমরা পড়বো সব অর্থনীতির মধ্যে। মানে আমরা কৃষি থেকে অর্থনীতি চলে গেছি। এখন আমরা খনিজ সম্পদ, শক্তি সম্পদ, এখানে তো গুরুত্বপূর্ণ। আমাদের গ্যাস ক্ষেত্র কয়টি বর্তমান? 29টি। সর্বশেষ গ্যাস ক্ষেত্রটা আমাদের জানতে হবে। তারপরে আমাদের স্থল বন্দর কয়টা, নদী বন্দর কয়টা, সর্বশেষ কোনটা, কোন জেলায়, সব পড়তে হবে। এগুলো আপডেট। ওকে, তার মানে এখানে আমাদের বন জঙ্গল আছে না? বাংলাদেশকে ভূপ্রকৃতি অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এই ভাগগুলো আমরা পড়ব। তারপরে কোন অঞ্চলে কোন বনাঞ্চল, কোন বনের বৃক্ষ কোনটি, কোন বনে কি পাওয়া যায়, কোন পশু পাখি পাওয়া যায়, এগুলো আমরা এখান থেকে পড়ব। পাহাড়ি অঞ্চল কোনটা, কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, কোথায় বেশি খরা হয়, বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু। তাই তো, যেমন আমরা বলছি কৃষি থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, অর্থনীতি থেকে প্রশ্ন হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বাংলাদেশ বিষয়াবলী শেষ, আর বলবো না, হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী শেষ করে দিলাম। বাংলাদেশ সম্পর্কে জানলাম, বাংলাদেশের ভূপ্রকৃতি জানলাম, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানলাম, তারপর বাংলাদেশের কৃষি, বাংলাদেশের অর্থনীতি জানলাম। কিন্তু বাংলাদেশের শিল্প সাহিত্য তো আছে, তাই না? শিল্প সাহিত্য দিয়ে ছাড়া কি মানুষ হয়? মানে উপভোগ তো করতে হবে, শুধু ভোগ করলে হবে? এই উপভোগের মধ্যে আমাদের চিত্রকলা আছে না, চিত্রশিল্পী আছে না, চিত্রকর্ম আছে না, জয়নুল আবেদিন আমরা পড়বো, আমরা SM সুলতান সম্পর্কে পড়বো, আমরা কি তারপর আরেকজন আছে কামরুল হাসান, এই 3 জন সম্পর্কে আমরা পড়বো। আর সাম্প্রতিক সময় তো জয়নুল আবেদিন গুরুত্বপূর্ণ, এটা অনেকবার বলছি। তার চিত্রকর্ম বিক্রি হয়েছে নিলামে। আচ্ছা, তার চিত্রকর্মগুলো আমরা বিস্তারিত পড়বো। নবান্ন আছে, তার সংগ্রাম আছে, তারপরে নাইওর আছে, ম্যাডোনা 43, মনপুরা 70, এগুলা পরীক্ষাতে আসবে। ওকে, সাঁওতাল দম্পতি, এগুলো হচ্ছে চিত্রকর্ম। আচ্ছা, তারপরে যে বিখ্যাত ব্যক্তিগুলো আছে, আমাদের বিখ্যাত ব্যক্তি সম্পর্কে একটু জানবো। এর মধ্যে আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কেন এগুলো এখন বিখ্যাত? কারণ নতুন বাংলাদেশের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আগে এগুলা থেকে প্রশ্ন হতো না। নতুন বাংলাদেশের নতুন বিখ্যাত ব্যক্তি। এখন বিখ্যাত ব্যক্তি কি? এখন বিখ্যাত ব্যক্তি হচ্ছে, এটা তো আপডেট, এটা তো আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে তো বিশাল কথাবার্তা আছে, ওটা বলবো। আমরা ইতিহাসে যাচ্ছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক,
এই হচ্ছে আমাদের বিখ্যাত। তারপরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পড়তে হবে বিস্তারিত, এখন বিখ্যাত। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে ক্লাস নিয়েছি। সংবিধানের ভাগ 11টি ভাগের শিরোনাম, আর আমরা বিখ্যাত কয়েকটি সংবিধানের অনুচ্ছেদ কিন্তু বলে দিছি ক্লাসে, এটা আর বলবো না। আচ্ছা, তারপরে সংবিধানের সংশোধনী, সবচেয়ে আলোচিত হচ্ছে ষোড়শ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার, তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার থেকে তারপরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, চতুর্থ সংশোধনী, হ্যাঁ প্রথম 4টি সংশোধনী। আচ্ছা, এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপর হচ্ছে 7টি তফসিল, প্রথম 4টি তফসিল আমরা পড়বো। ওকে, তাহলে সংবিধান আমরা শেষ করলাম, শিল্প সাহিত্য শেষ করলাম, মোটামুটি বাংলাদেশ শেষ। উপজাতি আমাদের পড়তে হবে। উপজাতিদের কি পড়বো, যে উপজাতিদের বসবাস কোথায়, বর্তমান কোন উপজাতি কোন জেলায় বসবাস করে, এটা আমরা বিস্তারিত জানবো। তারপরে নদীবাদ তো বলছি, হ্যাঁ নদীবাদ, কোন নদী কোথা থেকে উৎপত্তি হলো, এই যে ডুম্বুর বাঁধ গুরুত্বপূর্ণ, হ্যাঁ এগুলো ভূপ্রকৃতির মধ্যে, কোন নদী কোথায় গিয়ে সংযুক্ত হলো, কোন নদীর উৎপত্তিস্থল কোথায়, কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করলো, কোন নদীর পূর্ব নাম কি ছিল, কোন নদী নিয়ে উপনাম আছে না, যেমন কুমিল্লার দুঃখ বলা হয় কাকে, গোমতী নদী। আচ্ছা, তারপরে আরো কয়েকটা বাঁধ আছে না, টিপাই মুখ বাঁধ, তার ফারাক্কা বাঁধ, গজলডোবা বাঁধ, তিস্তা ব্যারেজ, এগুলো আমরা পড়বো। আচ্ছা, এটা ভূগোল, এটা সমুদ্র বন্দর 4টি আছে, আমরা জানবো 4টি সমুদ্র বন্দর না বাংলাদেশে। কয়টি সমুদ্র বন্দর, কি কি বলো? আচ্ছা, সবচাইতে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর কোনটা এখন? পায়রা। গত শুক্রবারে মনে হয় ইত্যাদি হলো, কোথায়? বাগেরহাটের মংলায়। এখন ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাংলাদেশের। ইত্যাদি হওয়ার সঙ্গে সঙ্গে বাগেরহাট জেলার মংলা বন্দরটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে সাধারণ জ্ঞানের জন্য। এই জন্য আমরা বাগেরহাট জেলা সম্পর্কে পড়বো, সুন্দরবন সম্পর্কে জানবো, আর মংলা সমুদ্র বন্দর সম্পর্কে জানবো। 1950 সালে মনে হয় মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করে, তাই না? আচ্ছা, নির্মাণ কাজ শুরু হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা আন্তর্জাতিকে কি পড়বো? আসলে আন্তর্জাতিকে পড়ার কিছু নেই, খুবই অল্প। আমরা প্রথম বিশ্বযুদ্ধটা দেখব, প্রথম বিশ্বযুদ্ধের আগের সেরকম কিছু নেই। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা দেখব, তার লিগ অফ নেশনটা দেখব, জাতিসংঘ দেখব। তারপরে বিভিন্ন সংগঠনের সদর দপ্তর, সদস্য সংখ্যা, এটা আপডেটটা দেখব। তারপরে সবগুলি না, আমরা বলে দিব, সংগঠনগুলো বলে দিব। যেরকম আমরা লিখতে হবে, দ্রুত লিখতে হবে। সংগঠন, আবারও বলি, প্রথম বিশ্বযুদ্ধ লিখছো, লিগ অফ নেশন লেখো, আস্তে আস্তে লেখো। তারপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ। আচ্ছা, এখন আমরা সংগঠন দেখবো, আলোচিত সংগঠন, অনেক সংগঠন আছে, আমাদের তো অত পড়তে হবে না, আলোচিত গুলো যেরকম ব্রিক্স, ব্রিক্স আমরা পড়বো বিস্তারিত। তারপরে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি, এর সদস্য কারা, সর্বশেষ সদস্য কে, সদর দপ্তর কোথায়, ডিটেলস। তারপরে বলবো ইসকো, এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, খুবই গুরুত্বপূর্ণ। ইসকো লিখে দেবো নাকি, লিখছো? আচ্ছা, তারপরে আসিয়ান, আসিয়ানের সদস্য মুখস্থ করবো, আসিয়ান। তারপর বলবো G20। আচ্ছা, এই সম্মেলনগুলোর আপডেট জানবো আমরা, সদর দপ্তর সহ। এটা আগের, এখন আর নেই, এটা বাদ রাখবো। অকাস, ওপেকের কথা বলছো? অকাস, হ্যাঁ অকাস শেষ হয়ে গেছে, অকাস আসছিল একবার ঢাবিতে। অকাসটা যখন প্রথম হয় তখন হচ্ছে জো বাইডেন এটা করে, এটা 3টা, এটা সবই তো চীন বিরোধী, হ্যাঁ এটা সবই চীন বিরোধী, ওরা যা যা করছে। তারপরে G7 এর 7টি দেশ সম্পর্কে জানবো, এশিয়ার দেশকে এটা জানবো। আচ্ছা, ওকে।
এটা লাস্ট হয়নি এখনো মনে হয়। আমরা লাস্ট সম্মেলনগুলো তো লিখে দিলাম। G7 সম্পর্কে আমরা বললাম কি 7টি দেশ কারা, এশীয় একমাত্র দেশ কে। ওকে, তারপরে আর কিছু সংগঠন আছে যেমন UNHCR, রিফিউজি নিয়ে যে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ সংগঠন এটা। UNHCR, হাই কমিশন ফর রিফিউজি। আচ্ছা, তারপরে হচ্ছে জাতিসংঘ, ILO। আমি কি বলে চলে গেছি ক্লাস শেষ করে? আমি তো বলছি সময় দিতে হবে, এটাও পড়বো আমরা। আচ্ছা, এগুলা সদর দপ্তর, এগুলা শুধু সদর দপ্তর। হ্যাঁ, আচ্ছা, আবার ইউনেস্কো আছে না? ইউনেস্কো গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা আচ্ছা, এই যে রাতুলের ওআইসি। তারপর আছে ওপেক। ওপেক লেখো, সব লেখো, লিখে দিচ্ছি তো, আস্তে ধীরে লেখো, সবই গুরুত্বপূর্ণ এখানে যা লিখছি। এখন দেখো, এইগুলো কিন্তু আমরা আগেই বলছি, এইগুলো হচ্ছে বিস্তারিত, আর এইগুলোর কি শুধু সদর দপ্তর, মনে রেখো কিন্তু, আবার উল্টা পাল্টা সব করতে যাও না। এগুলা শুধু সদর দপ্তর কোথায়, আর ওগুলা বিস্তারিত সর্বশেষ সম্মেলন সহ। সদস্য কারা সেটাও পড়তে হবে ওখানে। বলতে পারে যে কোনটি সদস্য নয় বা কোনটি সদস্য, এরকম প্রশ্ন হয় কিন্তু। ওকে, এখন পরিবেশ ইস্যু নিয়ে একটু দেখি। পরিবেশ ইস্যু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের। পরিবেশ ইস্যুর মধ্যে আমরা আন্তর্জাতিক কিছু পরিবেশ ইস্যু আছে আগের, যেরকম প্রথম আর্থ সামিটটা হয় 1992 সালে। আর্থ সামিট কি? আর্থ সামিট অর্থাৎ জাতিসংঘের উদ্যোগে প্রথম যে পরিবেশ সম্মেলনটা হয় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে 1992 সালে। তারপর থেকেই কিন্তু, ওখান থেকেই কিন্তু UNFCCC, এটা আমরা পড়াইছি। আচ্ছা, ওরই বাৎসরিক যে সম্মেলনটা সেটাই হচ্ছে কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস। সর্বশেষ আমাদের 29তম কপ সম্মেলন হলো আজারবাইজানের রাজধানী বাকু শহরে। ওকে, এখন এখানে আরো কিছু আছে, যেরকম মন্ট্রিল প্রটোকল। কি বললাম? মন্ট্রিল প্রটোকলটা আমরা পড়ব। আচ্ছা, তারপর আমরা পড়ব কিয়োটো প্রটোকল, তারপর কার্টাগেনা প্রটোকল। আচ্ছা, এই তিনটা প্রটোকল আমরা পড়ব। সরি, মন্ট্রিল প্রটোকল কোথায় হয় জানো না? কেউই জানো না? ক্লাসে কি আমি এটার নাম নেই নাই কখনো? আমি এই নাম নিয়েছি ক্লাসে, তোমরা পড়ো না। এটা হচ্ছে কানাডার মন্ট্রিল শহরে, ওজোন স্তর নিয়ে, ওজোন লেয়ার বলছি, সব ভুলে গেছো আমি জানি। আমি ক্লাসে কি বলি আমার মনে থাকে, গুরুত্ব দাও নাই তোমরা। এটা হচ্ছে জাপানের কিয়োটো শহর, এটা কার্বন নিঃসরণ নিয়ে, আর এটা ওজোন স্তর নিয়ে। এটা কি মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? ওজোন স্তর নিয়ে। আর এটা কি? কার্বন নিঃসরণ নিয়ে। কিয়োটোটা কোথায়? জাপানে। আর কার্টাগেনা হচ্ছে জীববৈচিত্র্য নিয়ে সংরক্ষণের ক্ষেত্রে যে প্রোটোকলটা আছে সেটা। এটা 2000 সালে, এটা একবার কলম্বিয়াতে হয়, আবার কানাডায় গিয়ে এটার কোনো নির্দিষ্ট নেই, এটা আমরা ওইভাবেই পড়বো, শুধু এই সম্পর্কে জানবো। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে কার্বন নিঃসরণ। আচ্ছা, তারপরে গ্রিন পিস কি? পরিবেশ সংগঠন। কোন দেশ ভিত্তিক? নেদারল্যান্ড। দেখছো, কেউ পড়ে না। সর্বশেষ পেট্রো বাংলায় আসলো না, বললাম না? নেদারল্যান্ড না দিয়ে অপশনে রাখছে হল্যান্ড। হ্যাঁ, এই সেই গ্রিন পিস। তারপর পরিবেশ দূষণকারী 8টি দেশ 71 সালে রামসার সাইট ঘোষণা করে, মানে জীব বৈচিত্র্য অর্থাৎ যে জলাভূমিগুলো আছে এগুলো সংরক্ষণ করার জন্য একটা সম্মেলন, যাকে বলা হয় কি? রামসার সম্মেলন। এটা হয় কত সালে? 1971 সালে। বাংলাদেশে কি রামসার সাইট আছে? অবশ্যই আছে। সেটা কি? টাঙ্গুয়ার হাওর, মনে থাকবে? ওকে, তাহলে পরিবেশ ইস্যুটা শেষ করে দিলাম। এখন আন্তর্জাতিক আর একটা জায়গা, সেটা হচ্ছে আমরা কিছু সাগর মহাসাগর প্রণালী সীমারেখা একটু দেখে যাব।
প্রণালীগুলো একটু আমরা জানি, এগুলো পড়াইছি, প্রণালীগুলো আমাদের পড়তে হবে। পক প্রণালী, তারপর হচ্ছে জিব্রাল্টার প্রণালী, হরমুজ প্রণালী, বসফরাস প্রণালী, দার্দেলেনিস প্রণালী, ইংলিশ চ্যানেল, মালাক্কা প্রণালী, এইগুলো প্রণালী আমরা দেখব। প্রণালী কি করছে, কোন দুটি সাগরকে যুক্ত করেছে, কোন দুটি স্থল এলাকাকে আলাদা করেছে। রিলেটেড সুয়েজ খাল, সুয়েজ খালের পরে পানামা খাল, মালাক্কা প্রণালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালী, বাব এল মানদেব প্রণালী। প্রণালীগুলো তাহলে কিভাবে পড়ব, কোন দুইটি সাগর বা মহাসাগরকে যুক্ত করেছে আর কোন দুটি স্থলভাগকে আলাদা করেছে। ওকে, তারপরে সবচেয়ে আলোচিত সাগরগুলো, কোন সাগরের তীরবর্তী কোন অঞ্চলগুলো আছে, যেরকম ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, এই তিনটা সাগর আমরা পড়বো। আরেকটা হচ্ছে বাল্টিক সাগর। কয়টা সাগর হলো, 4টি সাগর। আবার বলি, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সাগর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ। ক্রিমিয়া দ্বীপ আছে কোথায়, কৃষ্ণ সাগরে। ক্রিমিয়া দ্বীপকে ইউক্রেন থেকে আলাদা করেছে একটা প্রণালী, কর্স প্রণালী। নাম কি, কর্স প্রণালী। এটা আমরা পড়ব। কর্স প্রণালী গুরুত্বপূর্ণ। সেখানে কর্স ব্রিজ ছিল, সেই ব্রিজটা ধ্বংস করে দেয় বোমা হামলা করে। আচ্ছা, তাহলে আমরা সাগর বলেছি 4টি, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর, বাল্টিক সাগর। এই যে সাগরগুলো গেল, এই সাগরের তীরবর্তী দেশগুলো আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, তীরবর্তী দেশগুলো আমরা কয়েকবার মানচিত্র দেখে পড়লেই হয়ে যাবে, কোনো কঠিন না। কয়েকবার যদি আমরা, কিন্তু এটা ধীরে ধীরে দেখতে হবে। এরকম তুমি আজকে সারাদিন পড়ে আসো মানচিত্র নিয়ে, কোনো লাভ নেই। এটা আজকে একবার দেখলাম, কালকে একবার দেখলাম, 2 দিন পরে একবার দেখলাম, 1 সপ্তাহ পরে একবার দেখলাম, তাই লেগে এটা মাথার মধ্যে সেভ হবে। একদিনে পড়লে হবে না। ওকে, এখন আমরা কিছু অঞ্চল দেখব। এই অঞ্চল থেকে প্রশ্ন হয়। ককেশীয় অঞ্চল, প্রথম কি, ককেশীয় অঞ্চল। ককেশীয় অঞ্চল, ককেশীয় অঞ্চল, তারপরে কি, বলকান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। 3টে অঞ্চল সম্পর্কে আমরা জানবো। আমরা ক্লাসে এগুলো বিস্তারিত পড়াইছি, কিন্তু সব বিস্তারিত পড়ানো। ককেশীয় অঞ্চলের দেশ কয়টি, 4টি না, বলছিলাম না, কি কি, আমি আজ রাজা, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া আর রাশিয়া, এই 4টি হচ্ছে ককেশীয় অঞ্চল। বলকান অঞ্চল অনেকগুলো, অর্থাৎ ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগরের মাঝে যে অঞ্চলটা, ক্রোয়েশিয়া আছে, আলবেনিয়া আছে, মলদোভা আছে, তারপর হচ্ছে স্লোভেকিয়া, স্লোভেনিয়া, গ্রিস, তুরস্ক। হ্যাঁ, এগুলো অনেক, এগুলো তোমরা বিস্তারিত পড়বা। আর স্ক্যান্ডিনেভিয়া তো 5টি অঞ্চল, 5টি না, আসুন ফিডে, ফিডে আসুন বা আসুন ফিডে দিয়ে মনে রাখবো। ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপর হচ্ছে সুইডেন, আইসল্যান্ড আর নরওয়ে। আচ্ছা, এ হচ্ছে অঞ্চল গেল। আচ্ছা, তারপরে আন্তর্জাতিকের মধ্যে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের দেশ ছাড়াও বিভিন্ন মহাদেশের কিছু কিছু লেস ইম্পর্টেন্ট দেশ আছে না। এখন পরীক্ষা দিয়ে দিল একটা লেস ইম্পর্টেন্ট একটা দেশ, এই দেশটা কোন মহাদেশে অবস্থিত। এটা কিন্তু আমাদের একটু দেশ সম্পর্কে জানতে হবে, যে কোন অঞ্চলে কোন দেশটা অবস্থিত। আফ্রিকার দেশগুলো একটু কঠিন মনে হয় সবারই, তাই না? ঘানা কোথায় অবস্থিত, সিয়েরা লিওন কোথায় অবস্থিত, উগান্ডা, বুরুন্ডি, রুয়ান্ডা কোথায় অবস্থিত, তাই না? তারপর হচ্ছে সোমালিয়া, তারপরে জিবুতি, এইগুলো আমরা পড়বো। কঙ্গো প্রজাতন্ত্র, নামিবিয়া। ওকে, এখন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে একটা অঞ্চল আছে না, ক্যারিবীয় অঞ্চল আছে। এই অঞ্চলের দ্বীপগুলো সম্পর্কে জানবো। ছোট ছোট দেশ আছে, এবং নিকারাগুয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন জানো কেন নিকারাগুয়া? হ্যাঁ, নিকারাগুয়া মামলা করেছে জার্মানির বিরুদ্ধে। ওই যে ইসরায়েলে নাকি অস্ত্র দিয়েছে, সে অস্ত্র দেওয়ার কারণে সেখানে গণহত্যা চলছে, এই জন্য। তাহলে নিকারাগুয়া কোথায় অবস্থিত? এই আন্দাজ, আফ্রিকা, উত্তর আমেরিকা মহাদেশ, আবার মাঝখানে না, ওরা উত্তর আমেরিকা মহাদেশের দেশ। তাহলে দেখো, নিকারাগুয়া থেকে প্রশ্ন আসবে কি, নিকারাগুয়ার রাজধানী কি? কেউ জানে না।
মানাগুয়া। নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। এবং নিকারাগুয়া কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত। নিকারাগুয়া কি করেছে? জার্মানির বিরুদ্ধে মামলা করেছে আন্তর্জাতিক আদালত। সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আদালত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। আন্তর্জাতিক আদালতের বিচার, হ্যাঁ বলবো না, আমি বলবো না কোথায় অবস্থিত, আমি জানি না। নিকারাগুয়া কোথায় অবস্থিত 2বার বলছি না? উত্তর আমেরিকা। ভুলে যায়, দেখছো? আদালত। এখন এই যে আন্তর্জাতিক আদালত গুরুত্ব, আচ্ছা এত কথা নাই, আন্তর্জাতিক আদালত বিস্তারিত পড়বা। হ্যাঁ, ফাইনাল ডিসিশন বিস্তারিত পড়বা। এখানে আমি বলে দেই প্রশ্ন কি, বিচারক কয়জন, মেয়াদ কয়জন, সভাপতির মেয়াদ কত বছর, এইটুকু এখান থেকে প্রশ্ন হয়। সবচাইতে আলোচিত প্রশ্ন হয় এখান থেকে, এর সদর দপ্তর কোথায়? পরীক্ষায় আসে হেগ। এই ইংরেজিতে হেগ বানানটা দেখে যাও বিউপির জন্য। বিশ্ব সভ্যতা আমরা পড়াইছি ক্লাসে, এখান থেকে প্রশ্ন হয়। মেসোপটেমীয় সভ্যতায় 4টি সভ্যতা আছে। সবচাইতে প্রাচীন সুমেরীয় সভ্যতা, তারপরে ক্যালডীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আশিরীয় সভ্যতা, তারপরে পড়বো সিন্ধু সভ্যতা, তারপরে পড়বো হচ্ছে গ্রিক সভ্যতা, তারপরে পড়বো হচ্ছে মিশরীয় সভ্যতা। এই তো সভ্যতা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 2টা বিপ্লব আছে, রুশ বিপ্লব আর ফরাসি বিপ্লব। লিখে ফেলো। রুশ বিপ্লবের সালটা পড়বা, নেতা ছিল কে? লেনিন। নাম কি, এর ফুল নাম কি? ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। আর বলবো না, এগুলা একবারই হবে। আচ্ছা, এবার রুশ বিপ্লব গেল। ফরাসি বিপ্লবের কিছু লেখক ছিল না? ভলতেয়ার। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু লেখকের নাম আছে, লিউ টলস্টয়, রুশো, তারপর হচ্ছে হবস, তারপর লক, জন লক, টমাস হবস, জিন জ্যাক রুশো। এইটুকুই, আর না। এখন আমরা সাম্প্রতিক খেলাধুলাটা আছে আমাদের, খেলাধুলা থেকে প্রশ্ন হয়। খেলাধুলায় আমরা প্রথমে দেখব ফিফা বিশ্বকাপ। আগে আমি বলি, তারপরে দেখো। তাহলে ফিফা বিশ্বকাপ গতটা কোথায় হয়? কাতার 22তম। সামনে কোথায় হবে? কানাডা। 3টা দেশে হবে। এটা কত সালে? 26 সালে। ওকে। তারপরে আইসিসি ওয়ার্ল্ড কাপ সর্বশেষটা কোথায় হয়? ওয়ানডে। ইন্ডিয়া। 23-এ কোথায় হয়? ইন্ডিয়া হয়। চ্যাম্পিয়ন হয় কে? অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে ওয়ানডে প্লাস টি20 রানিংটা কোথায় হয়েছে? আগামীটা কোথায় হবে পড়তে হবে। আগামীটা পরীক্ষাতে আসে, আগামীটা কোথায় হবে এগুলো দেখে নিও। ওকে। তারপরে টেনিস থেকে প্রশ্ন হয়। টেনিস খেলা বিউপিতে 3টা টেনিস খেলা হয় না? ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, আর হচ্ছে ডাম্বারটন না উইম্বলটন। এটা মনে থাকে না? উইম্বলটন। ডাম্বারটন তো ওক সম্মেলন, ওটা আলাদা। এটা হচ্ছে উইম্বলটন। আচ্ছা, খেলাধুলা শেষ। আপডেটটা আমরা দেখবো বাংলাদেশের সাপ নারী চ্যাম্পিয়নশিপ, এখান থেকেই হবে মনে হয় প্রশ্ন। সাপ নারী চ্যাম্পিয়ন 2বার টানা বাংলাদেশ শিরোপা জিতলো। সেরা খেলোয়াড় আমরা বলেছি ঋতুপর্ণা চাকমা, সেরা গোলকিপার আছে রূপনা চাকমা। ওকে, এগুলো সম্পর্কে আমরা দেখব। সপ্তম আসর, হ্যাঁ ভিডিও আছে এটা নিয়ে, দেখে নিও। এখন আমরা সাম্প্রতিক শুরু করব। আমরা সাধারণ জ্ঞান কিন্তু শেষ করে দিলাম। চুপ। ওকে, আমরা এখন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি। তো আবারও বলে দেই, এখন আমরা প্রায় 20-25টা সাম্প্রতিক নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা এখান থেকেই থাকবে, অর্থাৎ এই সাম্প্রতিকগুলো কি, এই কথা হচ্ছে কেন? সাম্প্রতিক যা বলবো আজকের ক্লাসে সব গুরুত্বপূর্ণ, শুধু বিউপির জন্য না। বিউপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গুচ্ছ পরীক্ষা, তারপরে আর যেখানে সাধারণ জ্ঞান আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস, ব্যাংক,
প্রাইমারি স্কুল, বাংলাদেশে যত পরীক্ষা আছে সকল পরীক্ষার জন্য এই সাম্প্রতিকগুলো গুরুত্বপূর্ণ। তো আমরা আশাবাদী যে তোমরা যদি বিউপিতে পরীক্ষা দিতে যাও বা যেখানে পরীক্ষা দিতে যাও সেখানে সাম্প্রতিক যদি একটাও আসে সেই একটা এখান থেকে আসতে হবে, আর যদি 10টা আসে 10টাও এখান থেকে আসতে হবে, যদি না আসে আসবে না, সেই হিসাব আলাদা। ওকে, তাহলে আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে আমাদের নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কি? 2024 সালে নোবেল পুরস্কার গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে। এবছর নোবেল পুরস্কারে যে ব্যক্তিগুলো আছে সেটা হচ্ছে 11 জন ব্যক্তি প্লাস একটা প্রতিষ্ঠান। কতজন? 11 জন ব্যক্তি প্রতিষ্ঠান। এখন 11 জন ব্যক্তি আমাদের জানার দরকার নেই, আমরা ফোকাস করব হচ্ছে দুইটা, সেটা হচ্ছে সাহিত্য আর হচ্ছে শান্তি। এখন সাহিত্যে কে পেয়েছে? হান ক্যাং, যাই হোক। আর হচ্ছে শান্তি হচ্ছে নিহান আচ্ছা, এটা বাংলায় লিখতেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবা, কি মানে অপশন দেখলেই বোঝা যাবে বানান, যাই হোক। ওকে, এটা হচ্ছে জাপানিজ একটা সংগঠন, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয় সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের নিয়ে একটা সংগঠন। এদের কাজ ছিল ওই ক্ষতিগ্রস্তদের জন্য অর্থায়ন করা, সহযোগিতা করা, আর একটা কাজ ছিল বিশ্বব্যাপী তারা প্রচার করতো যেন আর পারমাণবিক অস্ত্র কি নিষিদ্ধ করা হয়, যেন এটার আর ব্যবহার না করা হয়, এটা নিয়ে কাজ করে। এর জন্য তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়। আর সাহিত্যে নোবেল পুরস্কার পায় একটা মহিলা, নাম কি? হান ক্যাং। কোন দেশের? দক্ষিণ কোরিয়া। এই দুইটাই গুরুত্বপূর্ণ, বাদ বাকি অর্থনীতিও গুরুত্বপূর্ণ, মানে ওগুলো আমরা পড়বো, কিন্তু ফোকাস হচ্ছে এই দুইজন। বই সে হচ্ছে বই আসবে, মানে বই একটা বইয়ের জন্য যদি হতো তাহলে আসতো। এখানে তার পুরো লেখক জীবনীর অবদান নিয়ে আসছে, সে তার ইতিহাস ঐতিহ্য নিয়ে লিখছে, বাস্তবতা আছে তার লেখার মধ্যে, গদ্যের মধ্যে মানুষের জীবনবোধ ফুটে ওঠে, অনেক কথা আছে, অত আমরা বিস্তারিত পড়ার দরকার নেই। তাহলে প্রথম টপিকটা কি ছিল? নোবেল 2024-এ শান্তি আর সাহিত্য, প্লাস আরো যারা আছে তারাও পড়বো, কিন্তু মূল ফোকাস শান্তি সাহিত্য। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম সাধারণ জ্ঞান, প্রথম টপিক। দ্বিতীয় হচ্ছে নবম নারী টি-20 বিশ্বকাপ। নবম নারী টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। পরীক্ষাতে কয়েকবার আসছে এবার, এই জন্য এটা আমরা আলোচনায় রাখছি। সেটা হচ্ছে নবম নারী টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কে? নিউজিল্যান্ড। এইটুকুই আমরা জানবো। তারপরে সর্বশেষ আমাদের সাফ তো আলোচনা করলাম, তারপর বিস্তারিত দেখি। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, সাফ। দক্ষিণ এশিয়ায় যে ফুটবল সংগঠন তাকে বলা হয় সাফ। তো সাফ ছিল আমাদের এবারে ছিল 7ম নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, তাই না? মানে নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এই ইভেন্টের নাম। এবারে ছিল 7ম, চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টানা দ্বিতীয়বার। সর্বোচ্চ গোলদাতা, না না, গোলদাতা হচ্ছে অন্য একটা দেশের, এটা দরকার নেই আমার। সেরা খেলোয়াড়টা দরকার, কে? ঋতুপর্ণা চাকমা। আর সেরা গোলকিপার রূপনা চাকমা। আচ্ছা, ওকে। 4 নম্বর টপিক আসছে ব্রিক্স সম্মেলন। ব্রিক্স সম্মেলন কোথায় হয়? কাজান শহরে, রাশিয়া। রাশিয়ার কাজান শহরে হয় ব্রিক্স সম্মেলন। এবার কততম? 16তম, মনে রাখবা, 16তম ব্রিক্স সম্মেলন হয় রাশিয়ার কাজান শহরে। এর সঙ্গে সঙ্গে ব্রিক্সের সদস্য মনে রাখবো আমরা কতজন সদস্য, আর ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে পড়ব। তারপরে আমাদের টপিক হচ্ছে কপ 29 কোথায়? আজারবাইজানের রাজধানী বাকু শহরে।
এটা ছিল 11 থেকে 22 নভেম্বর, 11 থেকে 22 নভেম্বর। পরবর্তী কপ সম্মেলন কোথায় হবে? ব্রাজিলের। কততম? 30তম। এটাও আসতে পারে। কোন শহরে? ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের যে শহর, সেই শহরে হবে, বেলেম শহর। তারপরের টপিক হচ্ছে G20 সম্মেলন। G20 সম্মেলন কোথায় হয় এবার? G20 সম্মেলন হয় ব্রাজিলের রিও ডি জেনিরো। খুবই গুরুত্বপূর্ণ শহর কিন্তু এটা, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এটা ছিল 19তম। এটা ছিল কততম? 19তম G20 সম্মেলন। আগেরটা কিন্তু হয় ইন্ডিয়াতে, 18তম সম্মেলন। আচ্ছা, তো এটা ছিল 18 থেকে 19 নভেম্বর। তারিখটা লিখে নাও, 18 থেকে 19 নভেম্বর। 18 থেকে 19 নভেম্বর এটা ছিল 19তম সম্মেলন। কোথায়? রিও ডি জেনিরো, রিও ডি জেনিরো শহরে, ব্রাজিলের। তাহলে G20 সদস্য দেশ 19টা, একটা প্রতিষ্ঠান মিলে G20 বলা হয়। সদস্যগুলো কারা? একটু এক নজর দেখে যাবা। অস্কার পুরস্কার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। তো এটার আরেক নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। এখন বিউপি তো আর অস্কার লেখা থাকবে না, লেখা থাকবে একাডেমি অ্যাওয়ার্ড ইংলিশে। হ্যাঁ, এখন যে অস্কার খুঁজতেছো পরীক্ষার হলো, অস্কার নাই, লেখা আছে একাডেমিক অ্যাওয়ার্ড। এটা আবার কি? এরকম ঝামেলা হতে পারে। হ্যাঁ, একাডেমি অ্যাওয়ার্ড। এবারের আসর ছিল 96তম, 96। আচ্ছা, এই যে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোথা থেকে? কোথা থেকে? কোন দেশ থেকে? হ্যাঁ, সুপ্রভা বলো। ইউকে, ইউএসএ, আমেরিকার লস অ্যাঞ্জেল শহর আছে না, সেখানে একটা শহর নাম হচ্ছে হলিউড শহর। দেখো না, হলিউড শহর, ওখান থেকে। হলিউড, হ্যাঁ পাহাড়, হলিউড, দেখবা বিশাল লেখা আছে, হলিউড লেখা থাকে। ওই শহর থেকে দেওয়া হয় প্রত্যেক বছর, ওখান থেকে অনুষ্ঠানটা হয়। সেটার নাম কি? হলিউড শহরে, লস অ্যাঞ্জেলস, আমেরিকা। এবারের আসর ছিল 96তম আসর। আচ্ছা, এই যে এবারের অস্কারটা হয় একটু আগে, মানে সাম্প্রতিক না, কিন্তু এই বছরের 10ই মার্চ। তারপরও তোমার এখান থেকে প্রশ্ন হয় তো, এজন্য। তো এবারের যে সিনেমাটা ছিল, সিনেমার নাম কি? ওপেনহেইমার। ওপেনহেইমার। এখন ইংরেজিতে তো লেখা থাকবে, তোমরা তো পড়তে পারবে না। এই হচ্ছে ওপেনহেইমার, এই হচ্ছে সিনেমার নাম। ঠিক আছে? এখন তোমরা যেভাবে জানো এরকম খুঁজবা, OPEN, ওপেন, AC, এইরকম। কিন্তু এখানে যে ডাবল পি আছে, এটা তো জানতে না। এখন এই ওপেনহেইমার কে আসলে? ইনি কে জানো নাকি? এই যে পারমাণবিক বোমা যে আবিষ্কার করছে এই ব্যক্তি, এনার জীবনী নিয়ে এই সিনেমা। এই সিনেমাটা কি এবার একাডেমি অ্যাওয়ার্ড পায়। আচ্ছা, তারপর এটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসবটা আমরা দেখবো, এখান থেকেও প্রশ্ন হয়। কান, এখন কান কিন্তু আবার এইরকম। হ্যাঁ, কেন ইংরেজি? কারণ ওই যে বিউপির জন্য ইংলিশে লিখছি। ইয়েস, CANNES, কান, এটাই কান, মানে কান। আবার তোমরা এভাবে যদি মনে করো, অথবা KAN, কান, এরকম কিন্তু না, হচ্ছে এই কান। কানস ফিল্ম ফেস্টিভ্যাল যাকে বলা হয়, কানস ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়? ফ্রান্সের কান শহরে। তাহলে পুরস্কারটার নাম কি? কানস ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্সে। এবারের আসরটা ছিল 77তম।
আচ্ছা, যে সিনেমাটা পায় সিনেমাটার নাম হচ্ছে অ্যানোরা। নাম কি? অ্যানোরা। অ্যানোরা, ইংরেজিতে লিখলাম অ্যানোরা। আচ্ছা, এই যে কান চলচ্চিত্র উৎসবে অনেক ইভেন্ট থেকে কিন্তু পুরস্কার দেওয়া হয়। সবচাইতে যে দামি যে পুরস্কারটা সেটা হচ্ছে স্বর্ণ পাম। নাম কি? স্বর্ণ পাম। এই স্বর্ণ পামটা হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। পাম গাছের পাতা দেখবা সোনা দিয়ে বানানো, যে এটা তোমার শিরোপাটা যেটা আর কি ওইটা। আচ্ছা, ও ইংলিশে যদি, এটা তো আসলে স্বর্ণপাম ইংলিশে, না না না, এটা ইংলিশে এটার নাম হচ্ছে এইটা, এটা ফ্রান্স, পালম ডি অর, পালম ডি অর। তাহলে ইংলিশে বিউপিতে কিন্তু স্বর্ণপাম খুঁজতে যাও না, যে গোল্ড পাম এটা খুঁজতে যাবা। ঠিক আছে, এটা খুঁজতে হবে। আচ্ছা, এখন এই যে সিনেমার যে পরিচালককেই তো আসলে পুরস্কারটা দেওয়া হয়, তার নাম হচ্ছে তোমার শন বেকার। নাম কি? শন বেকার। এখন শন বেকার যদি তুমি খুঁজতে যাও তাহলে কিন্তু এভাবে খুঁজতে হবে, শন, এই যে দেখো SON, শন না, শন বেকার, USA। উনি অনেক বিখ্যাত পরিচালক, উনি অনেক বিখ্যাত পরিচালক। তারপরে টপিকে আমরা আসি, র্যামন ম্যাগসেসে পুরস্কার, এশিয়ার নোবেল বলা হয় এই পুরস্কারকে। এখন র্যামন ম্যাগসেসে যদি বানান তোমরা খুঁজতে যাও তাহলে ঝামেলায় পড়ে যাবা। হ্যাঁ, র্যামন MAG, ম্যাগ, দেখছো? সে র্যামন ম্যাগসেসে। হ্যাঁ, ইংলিশে কি? র্যামন ম্যাগসেসে। ওকে, এখন পুরস্কারটা পেল কে? হায়াও মিয়াজাকি, এই লোকটাই পুরস্কার পেয়েছে এবার। হায়াও মিয়াজাকি জাপানের। এই জাপান, চীন, কোরিয়া এদের নাম কিন্তু একটু ঝামেলা আছে। সর্বশেষ আমরা দেখি পুরস্কার, ম্যান বুকার পুরস্কার। ম্যান বুকার 24, সামান্থা হারবে, UK। অরবিটাল এই বইয়ের জন্য পায়। সামান্থা বানান সহজ আছে, পারবা। হারবে বানান HARVEY, হারবে, এটা সাধারণ বানান। যেটা ভেজাল বানান এটা দেখে যাবা ইংলিশেরটা। তাহলে এবার ম্যান বুকার পুরস্কার পেল UK এর সামান্থা হারবে। কোন বইয়ের জন্য? অরবিটাল বই। পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ টপিকটা আসতে পারে। অরবিটাল হচ্ছে মহাকাশ নিয়ে লেখা। বিশ্বের যে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় মহাকাশ অবতরণ করে না, সেখানে গিয়ে তাদের জীবনী নিয়ে লেখা, এটা জীবনীমূলক একটা গ্রন্থ। এবারে ব্যালন ডিওর কে পায়? রদ্রি, মনে থাকবে, আসতে পারে। স্পেনের রদ্রি, ম্যানচেস্টার সিটির রদ্রি। নাম কি? রদ্রি, এই যে রদ্রি, রদ্রি স্পেনের খেলোয়াড়। তার ক্লাবের নাম কি? ম্যানচেস্টার সিটি। ওকে, এটা একটু বিতর্ক হয়েছিল না, এবার পাওয়ার কথা ছিল কার? ভিনিসিয়াস জুনিয়র। আমরা তো নামও দেখলাম যে সে পাইছে, পরের দিন আবার দেখি যে, যাই হোক বিষয়টা সেটা না। এখন আমরা সবচাইতে হট টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রশ্ন হবেই হবে, সেটা মার্কিন নির্বাচন 2024। এখান থেকে প্রশ্ন হবেই, কোথাও থেকে না হলে এখান থেকে হবে। ঢাবি, বিউপি সব জায়গায় হবে, কেননা প্রতি 4 বছর পর পর নির্বাচনটা আসে, তখনই কিন্তু ওই বছরে সাধারণ জ্ঞানে এই প্রশ্ন হবেই। এই USA নির্বাচন, বাট এর ইতিহাস নিয়েও প্রশ্ন করতে পারে। এখানে অনেক কিছু জানার আছে তোমাদের। এবারের নির্বাচনে আমরা দেখলাম শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। কিন্তু USA এমন একটা জাতি, এরা নারীদের ক্ষমতায়ন যতই মুখে মুখে বলুক, কাজে কর্মে দেখায় না। এর আগের বেলায়
হিলারি ক্লিনটন, প্রতিদ্বন্দ্বী ছিল এই ডোনাল্ড ট্রাম্প, সেবারও পরাজিত হয়। এবার আবার কমলা হ্যারিস এই ডোনাল্ড ট্রাম্পের কাছে আবার পরাজিত হয়। তার মানে বোঝা গেল ইউএসএতে নারী নেতৃত্ব চায় না। মানে ইউএসএর ইতিহাসে এই আমাদের ডোনাল্ড ট্রাম্প তো 47তম প্রেসিডেন্ট, এই 47টার মধ্যে একজনও কিন্তু নারী নেই, সব পুরুষ প্রেসিডেন্ট। তাহলে ইউএসএ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রতীক কি? গাধা। আর হাতি হচ্ছে কাদের? রিপাবলিকানের। ওকে, তাহলে এখন এই যে নির্বাচন, এবারের নির্বাচনে ওদের নির্বাচন সিস্টেমটা তো আমরা জানি ইলেকটোরাল কলেজ, এটা তো আমরা বুঝো। তো ইলেকটোরাল কলেজ বুঝো? নির্বাচক মণ্ডলী, অর্থাৎ সাধারণ জনগণ আগে ভোট দিয়ে একটা প্রার্থীকে বাছাই করবে, ইলেকটোরাল কলেজকে। এই ইলেকটোরাল কলেজগুলো আবার প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তো আমেরিকায় ইলেকটোরাল কলেজ কয়টি? 538টি। আচ্ছা, এই 538টার মধ্যে যদি কেউ 270টা পায় তাহলে সে নির্বাচিত হয়। আচ্ছা, এখন সিস্টেমটা হচ্ছে জনগণের রেশিওর উপর নির্ভর করে এই ইলেকটোরাল কলেজগুলো এক একটা রাজ্যে এক এক রকম। যেরকম সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ কোথায়? ক্যালিফোর্নিয়ায়। কয়টা? 55টি। 55টা ক্যালিফোর্নিয়া। তারপরে আছে টেক্সাস, 40টা। হ্যাঁ, তারপরে পেনসিলভেনিয়া আছে, এগুলো বড় বড় রাজ্য। আমেরিকার রাজ্য কয়টা? 50টা। সর্বশেষ কোনটা? হাওয়াই। আরো কিছু ব্যতিক্রমী আছে না? আলাস্কা, সবচেয়ে দূরে, রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়। তো এখন আমরা দেখি যে এই ডোনাল্ড ট্রাম্প কয়টা ইলেকটোরাল কলেজ পায়? হ্যাঁ, 295। শিওর? হিসাব করো কত হয়? 538 হয় না? ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে 312টা, আর কমলা হ্যারিস 226টা। এটা অনেক আস্তে ধীরে আপডেট হয়, তো এরা অনেক ওই যে দূর থেকে যারা নির্বাচন আস্তে আস্তে লেট হয়। তো আমরা জানি ইলেকটোরাল কলেজ যদি একটা প্রদেশে যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে ওই প্রদেশের সবগুলো ইলেকটোরাল কলেজই সে পেয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে মজার বিষয় সব জায়গায়। হ্যাঁ, মনে করো যে ক্যালিফোর্নিয়ায় 55টা, 55টার মধ্যে যদি কেউ 30টা পায় তাহলে সে 55টাই পেয়ে যাবে। মানে বেশি পাইলেই, 1% বেশি পাইলেই, মানে 51 + 49% বেশি পাইলেই সব পেয়ে যায়। আচ্ছা, এই জন্য এদের এত হলো। আচ্ছা, এখন তো রাজ্য আছে, এই রাজ্যগুলো তো এরকম একদিকে চলে যায়। তো এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 31টা রাজ্য, আর সে পেয়েছে 19টা অঙ্গরাজ্য 50টার মধ্যে। সে পেয়েছে কয়টা? 31টা রাজ্য, আর সে পেয়েছে 19টা। টোটাল তো রাজ্য 50টা। ওকে, এখন আমেরিকার যে পার্লামেন্ট, এখানে সিস্টেম আছে না? কংগ্রেস, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম কি? সিনেট। নিম্নকক্ষের নাম বা বাংলায় প্রতিনিধি পরিষদ। এখানে সদস্য কয়জন? সিনেটে 100, বাদ বাকি 438টাই কোথায়? হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। 3টা বিশেষ আর 35টা নির্বাচিত হয়, 35টা নির্বাচন হয়। ওকে, এগুলো আমরা বিস্তারিত অতীত আমরা, কিন্তু এবারের আলোচনার বিষয়টা ছিল ডোনাল্ড ট্রাম্প সবচাইতে বেশি বয়সী, সবচাইতে বয়স্ক প্রেসিডেন্ট আমেরিকার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একমাত্র প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের মামলায় আসামি, সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিয়ে আরো কি তথ্য আছে? 3টা বিয়ে করছে। ডোনাল্ড ট্রাম্পের বউ কিন্তু 3 জন, এখন আছে 1 জন। এখন ফার্স্ট লেডি তাইলে কে? মেলানিয়া ট্রাম্প। ওই 2টা ডিভোর্স হয়ে গেছে, এজন্য ওরা ফার্স্ট লেডি হলো না, হয় নাই, অল্প থেকে হয় নাই, কপাল খারাপ আসলে। এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেহেতু কোনো নারী প্রেসিডেন্ট হয় নাই, এই জন্য ওই প্রেসিডেন্টের স্বামীকে যে ফার্স্ট মানে পুরুষ বলা হবে সেটার সুযোগ হয় নাই। যেহেতু কোনো নারী হয় না, এই জন্য ফার্স্ট লেডি হয়। যে প্রেসিডেন্টের ওয়াইফকে কি বলে? ফার্স্ট লেডি। আর প্রেসিডেন্টের সাথে যে রানিং মেট থাকে সে হয়ে যায় সেকেন্ড লেডি, তার ওয়াইফ।
আচ্ছা, তার মানে গত বছর প্রেসিডেন্ট তো ছিল জো বাইডেন, আর ভাইস প্রেসিডেন্ট ছিল কমলা হ্যারিস। তাহলে কমলা হ্যারিস স্বামী কে ছিল? তাকে কি বলবো আমরা? সেকেন্ড হাজবেন্ড না, সেকেন্ড ম্যান মনে হয় না, লেডি যেহেতু না জেন্টলম্যান। যাই হোক, তো এবার আমাদের ভাইস প্রেসিডেন্ট কে? জেডি ভ্যান্স। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা ইলেকটোরাল কলেজটা দেখব, কে কতটা আসন পেল দেখব, আর সবচেয়ে বয়স্ক এটা জানলাম। তারপরে আমেরিকার ইতিহাসের দ্বিতীয় প্রেসিডেন্ট কিন্তু সে, যে হ্যাঁ প্রথমবার জয়লাভ করছে, দ্বিতীয়বারে হারছে, তৃতীয়বারে আবার জয়লাভ করছে। তার মানে সে 45 এবং 47তম প্রেসিডেন্ট, 46তম জো বাইডেন। আচ্ছা, আবার সে ফৌজদারি অপরাধে আসামি, যৌন কেলেঙ্কারি, তার বিরুদ্ধে মামলা। এ যাবৎ খবর পাওয়া গেছে 27টা নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করছে। 27টা নারী, বোঝো তাইলে কি অবস্থা। আবার সে তো একটা বিশাল ব্যবসায়ী, কিন্তু আবাসন প্রকল্পের ব্যবসা তাদের। একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল তাদের কোম্পানির নাম কি? ট্রাম্প অর্গানাইজেশন। ওদের পারিবারিক যে কোম্পানির নাম কি? ট্রাম্প অর্গানাইজেশন। তার বাবাও ছিল ট্রাম্প, সেটা ছিল ফ্রেড ট্রাম্প, আর সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ওকে, আচ্ছা, ও এদের নির্বাচনটা হয়, এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। এখন নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার যে তারিখ হয় হোক, কিন্তু ওই দিনই হবে নির্বাচন, ঠিক আছে? এবারের নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ছিল 5 নভেম্বর, এই জন্য এবারের নির্বাচনটা হয়েছে 5 নভেম্বর। 4 বছর পর পর এরকম নির্বাচন হবে। আর সবচেয়ে মজার বিষয়, এই যে কংগ্রেস কিন্তু কখনোই শূন্য হয় না আসন, সবসময় আসন থাকেই। এই যে বাংলাদেশে দেখবা 5 বছর পরে আসন শূন্য হয়ে আবার নির্বাচন দিয়ে পার্লামেন্টে ভর্তি করতে হয়, কিন্তু ওখানে কিন্তু তা না। ওখানে কেননা 2 বছর পর পর নির্বাচন হয়। এই যে প্রতিনিধি পরিষদের যে সদস্য 435 জন, এই 435 জন কিন্তু 2 বছর পর আবার নির্বাচন হবে এখানে। অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্পের 2 বছর ক্ষমতা যাওয়ার পর আবার নির্বাচন হবে। ওই নির্বাচনে আবার দেখা গেল কেউ সংখ্যাগরিষ্ঠ হলো, কেউ সংখ্যালঘিষ্ঠ হতে পারে। আবার যে সিনেটে 100 জন, এই 100 জনের 1/3 নির্বাচন হয় প্রতি 2 বছর পর পর। মানে 34 জনের নির্বাচন এবার হয়েছে, 34 জন সিনেটরের নির্বাচন এবার হয়েছে। 2 বছর পরে আবার 34 জন, 2 বছর পরে আবার 34 জন। এই জন্য এদের মেয়াদ 6 বছর, এদের মেয়াদ 6 বছর। আর প্রতিনিধি পরিষদের যে এমপি, ওদের মেয়াদ 2 বছর। মনে থাকবে? জানুয়ারির শপথ, 21 জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের সংবিধানের নিয়ম, যে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে নির্বাচন হবে, পরের বছরের জানুয়ারির 20 তারিখে সে শপথ গ্রহণ করবে, 21 তারিখ থেকে সে ক্ষমতা হাতে নেবে। বোঝা গেল? ওকে, এখন আমরা দেখব আলোচিত ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা জানি একজন বিখ্যাত মানুষ, বাঙালি। আসলে বাঙালি হিসেবে এটা আমাদের কি গর্বের বিষয়। কিন্তু বিগত 15 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সামনে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই জন্য আমরা তাকে চিনি নাই। তিনি যে একজন সুপারস্টার, ইন্টারন্যাশনাল সুপারস্টার, বাংলাদেশকে কেউ না চিনলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে। সেই ব্যক্তি হচ্ছে আমাদের এখন প্রধান উপদেষ্টা। তো তার সম্পর্কে সাধারণ জ্ঞানের কিন্তু অভাব নাই। আগে প্রচুর আসতো, কিন্তু বিগত 15 বছরে আসে নাই, প্রশ্ন আসে নাই। তো এখন আসতে পারে। সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে, সেই একমাত্র ব্যক্তি, বিশ্বের 7 জন ব্যক্তির মধ্যে একমাত্র ব্যক্তি যে এই গৌরবময় পুরস্কারগুলো সে পেয়েছে, সেটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার, কংগ্রেস গোল্ড মেডেল, আর আমেরিকার ইউএস প্রেসিডেন্ট মেডেল। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট মেডেল, কংগ্রেস গোল্ড মেডেল এবং শান্তি পুরস্কার নোবেল। এরকম ঘটনা হচ্ছে বিরল ঘটনা। বিশ্বের ইতিহাসে এরকম 7 জন আছে। এই 7 জনের মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, আচ্ছা। তারপরে আমরা জানি সে স্বাধীনতা পুরস্কারও পায় আমাদের অনেক আগে, মনে হয় 1987 সালের দিকে, না 80-এর দশকে, যাই হোক পায়। এটা দেখে নিবা সালটা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচাইতে আলোচিত যে তত্ত্ব, সেটা হচ্ছে কি 3 জিরোস। তার বই আছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। আচ্ছা, মানে 3 শূন্যর পৃথিবী। আচ্ছা, তাহলে এটা আমরা বিস্তারিত জানবো। তাহলে ইউনূস সম্পর্কে আমরা জানবো, সে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে, প্রথম বাংলাদেশি হিসেবে। আর যদি বলি প্রথম বাঙালি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় বাঙালি অমর্ত্য সেন। তারপরে আর কেউ পেয়েছে?
আর একজন বাঙালি পাইছে অর্থনীতিতে, দেখবা ইন্ডিয়ান অমর্ত্য সেন। তো তারপরে এটা হচ্ছে অভিজিৎ মনে হয়, বিনায়ক এরকম নাম, তার ওয়াইফ সহ সে পায়। এটা 2-3 বছর আগের কথা, এটা দেখে নিও। চতুর্থ বাঙালি ওরা, চতুর্থ না তো পঞ্চম, তাহলে ইউনুস হচ্ছে তৃতীয়, কিন্তু প্রথম বাংলাদেশি যে। যাই হোক, এগুলা তোমরা দেখে নিবা। হ্যাঁ, অভিজিৎ ওনার নাম, অভিজিৎ বিনায়ক। এটা তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিও। ওনার ওয়াইফ সহ পায়, 2 জন মিলে অর্থনীতিতে। আচ্ছা, তাহলে ইউনুস সম্পর্কে আমরা আর কি পড়তে পারি? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, কত সালে প্রতিষ্ঠা লাভ করে এটা। তারপরে তার বই আছে, যেটা বইটা জানবো। তারপর 3-0 তত্ত্ব সম্পর্কে একটু জানবো। তারপরে এবার প্যারিস অলিম্পিক, কিন্তু আরেকটা অলিম্পিক লরেল, নোবেল লরেট তো অবশ্যই, অলিম্পিক লরেল এটা গুরুত্বপূর্ণ। মানে অলিম্পিকের ইতিহাসে এ যাবৎ 3 জন ব্যক্তিকে অলিম্পিক লরেল, এটা একটা পুরস্কার। অর্থাৎ বিশ্বে যারা খেলাধুলা, শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণে, সামাজিক কাজকর্মে যারা অবদান রাখে, অলিম্পিক কমিটি 2016 সাল থেকে তাদের একটা পুরস্কার দিয়ে আসছে। এ যাবৎ 3 জন পুরস্কার পেয়েছে। 2016 সালে পেয়েছে হচ্ছে তোমার কেনিয়ার একজন দৌড়বিদ। হ্যাঁ, আচ্ছা। তারপরে 2020 সালে পেয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এবছর পেয়েছে হচ্ছে আমাদের UNHCR, যে জাতিসংঘের যে রিফিউজি নিয়ে যে সংস্থাটা, ওর যে মহাসচিব, নাম হচ্ছে ফিলিপ্পো গ্র্যান্ডি। আচ্ছা, উনি, এই 3 জন কিন্তু পেয়েছে, তার মধ্যে কিন্তু ইউনুস সাহেব। বোঝা গেল? অর্থাৎ 16 সালের অলিম্পিক, 20 সালের অলিম্পিক আর 24 সালের অলিম্পিক। ইউনুস সাহেব পায় হচ্ছে 20 সালের অলিম্পিক, টোকিও অলিম্পিক ছিল এটা, ওটা ছিল টোকিও অলিম্পিক, জাপানের। আর এবারে তো অলিম্পিক প্যারিস অলিম্পিক। অলিম্পিকও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। অলিম্পিকে কে স্বর্ণ জিতছে, কারা বেশি, কোন দেশের পদক বেশি? একজন সাঁতারুর নাম আছে না, পরীক্ষায় আসছে, 4টি স্বর্ণপদক লাভ করেছে, এটা জেনে নিও। জুলাই বিপ্লব থেকে প্রশ্ন আসতে পারে, একটু দেখে যাবা। আবু সাইদ সম্পর্কে জানবা, মুগ্ধ সম্পর্কে জানবা, এগুলো জানো সবাই, এখান থেকে আসলে তোমরা পারবা। তারপরে জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম বলেছিলাম, গুরুত্বপূর্ণ। এবার আচ্ছা, তারপরে নিকারাগুয়ার কথা বললাম না, বলছি কিন্তু। তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট সম্পর্কে আমরা জানবো, আর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের আপডেট জানবো। কিসের? এগুলাই তো বললাম আপডেট জানবা, এটাই তো আপডেট জানবা। 3 দিন কিন্তু যুদ্ধবিরতি থাকে। এই 3 দিন হচ্ছে টিকা দেওয়ার জন্য যুদ্ধবিরতি রাখে। হ্যাঁ, আসছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুরোধে 3 দিন যুদ্ধবিরতি থাকে। আরেকটা সংগঠন আছে দেখো, G0, এটা সম্পর্কে একটু জানবা। G0 কার্বন নিঃসরণ কমানোর, মনে হয় এই যে ভুটানের নেতৃত্বে। এবার হচ্ছে COP20 সম্মেলন, এটা আলোচনায় আসে। আর কিছু নেই। তারপরেও তোমাদের যদি মনে পড়ে কোনো টপিক পড়ে আসবা, আমার মনে হয় এখান থেকেই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু আজকে পুরো সাধারণ জ্ঞানও পড়ছি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী প্লাস সাম্প্রতিক বিষয়াবলী। হ্যাঁ।